ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरे शमतम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে গ্রন্থটি থেকে পড়াশোনা করছি সেই গ্রন্থটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তার ষষ্ঠ খণ্ড থেকে আমরা পত্রাবলীর এই অংশ পড়ছি। বিগত দিন আমরা কিদিকে লেখা স্বামীজির একটি চিঠি সেইটি থেকে পড়াশোনা করেছিলাম। আমরা শেষ করেছিলাম স্বামীজির লেখা সেই বিখ্যাত বাণী। স্বামীজি বলছেন, সাহসী দৃঢ়নিষ্ঠ প্রেমিক যুবকবৃন্দ, তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। স্বামীজি তাঁর শিষ্যদের যেভাবে চাইছেন, যে গুণে গুণান্বিত হতে চাইছেন, তার মধ্যে এই গুণগুলি বিশেষ করে বলছেন। একটা হচ্ছে সাহসী না হলে বেপরোয়া আর সাহসী হওয়া দুটো খুব আলাদা আলাদা জিনিস। সাহসী হলো সেই মানুষ যিনি কোনো অবস্থাতে কোনো কিছুতেই, যিনি নিজেকে কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করেন না, আপোষহীন চেহারা যার, আপোষহীন মানুষ যিনি, তাকে এই সাহসী হিসেবে বলা হচ্ছে। দৃঢ়নিষ্ঠ, যিনি তার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে সাহায্য করেন। কিন্তু দ্বিতীয় শব্দটি স্বামীজি ব্যবহার করছেন প্রেমিক যুবকবৃন্দ। অনেক সময় আমাদের আনকম্প্রোমাইজিং ক্যারেক্টারিস্টিক এবং কাজের প্রতি ফোকাসড, এখন যে শব্দ ফোকাসড, এই শব্দটা করতে গেলে আমরা অনেক সময় ভীষণ রকমের কর্কশ হয়ে যাই। এই কর্কশতাকে পরিত্যাগ করতে বলছেন প্রেমিক যুবকবৃন্দ। অল্প বয়সীদের মধ্যে থেকে তিনি চাইছেন, অথবা যুবা ভাবে ভাবিত মানুষকে চাইছেন, কিন্তু প্রেমিক হওয়ার কথা বলছেন। তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। এর পরের তিনটি চিঠি স্বামীজির খুব প্রিয় তিনজনকে লেখা। প্রথমটি হচ্ছে হেল ভগিনীগণ। স্বামীজির চিঠিতে, যদিও এখানে লেখা আছে প্রিয় ভগিনীগণ, ইংরেজিতে আছে, মূল ইংরেজিতে আছে ডিয়ার সিস্টার্স। মেরি আর হ্যারিয়েট হেল, এদের দুজনকে লেখা চিঠি। স্বামীজি এদের খুব ভালোবাসতেন। এর মধ্যে স্বামীজি তার নিজের কিছু স্বকীয় গুণ প্রকাশ করছেন। নিজের বোনের মতোই তিনি এদের ভালোবাসতেন এবং অত্যন্ত স্নেহ করতেন, এবং তারাও স্বামী বিবেকানন্দের কাছে অত্যন্ত অকপট ছিলেন। স্বামীজি খুব সহজে তাদের সঙ্গে কথা বলতে পারতেন এবং স্বামীজির কাছেও তারা অত্যন্ত অকপট ছিলেন। স্বামীজি লিখছেন, এটি ডেট্রয়েট থেকে লেখা চিঠি, 12ই মার্চ 1894 সালের ঘটনা। প্রিয় ভগিনীগণ, আমি এখন মিস্টার পামারের অতিথি। ইনি খুব চমৎকার লোক। পরশু রাত্রে ভোজ দিলেন একদল প্রাচীন বন্ধুকে। তাদের প্রত্যেকের বয়স 60-এর উপর। দলটাকে ইনি বলেন পুরনো বন্ধুর আড্ডা। আমি এরকম এক প্রাচীনদের মধ্যে গিয়ে প্রত্যেক মাসে বক্তৃতা করার চেষ্টা করছি। আমাদের দুর্গাপুরে একটি টাউনশিপ আছে, HBL টাউনশিপ। সেই HBL টাউনশিপে যারা আছে, এইবারই প্রথম দেখলাম 4-5 জন অল্প বয়সী এসেছে। অল্প বয়সী মানে 40-এর ওপর যাদের বয়স, একজনের 39, আরেকজন 44, আরেকজন 46, এবং তারপরে যারা আছেন তারা সবাই 60-এর ওপর, এবং সর্বোচ্চ তিনি আর 60 দিন বাকি আছেন, 2 মাস বাকি আছেন, 80 ক্রস করে 81-তে পৌঁছবেন। প্রত্যেকেই অত্যন্ত কর্মঠ এবং তারা আমাকে খুব ভালোবাসে। তাঁদের কাছে গিয়ে মাঝে মাঝে আমরা বক্তৃতা করি। তাঁদের কাছে প্রথমবার যখন গিয়েছিলাম তখন শুধুমাত্র ভগবানের কথা বলবো বলে গেলাম। গিয়ে দেখলাম তারা এত বেশি পরিপক্ক, ভগবানের কথা বলা মানেই হয় না। এরা এই সমস্ত পড়েছেন, জীবনে অনুভব করেছেন। আমরা তাদের কাছে রামকৃষ্ণ পুঁথির একটা ছবি উপহার দিয়ে আসার চেষ্টা করি। এইরকম পুরনো বন্ধুর আড্ডা। এক নাট্যশালায় বক্তৃতা দিলাম 2.5 ঘন্টা। সকলেই খুব খুশি। এইবার বস্টন আর নিউ ইয়র্কে যাচ্ছি। এখানকার আয় দিয়েই ওখানকার খরচ চলে যাবে। ফ্ল্যাগ ও অধ্যাপক রাইটের ঠিকানা মনে নাই।
মিশিগানে বক্তৃতা দিতে হচ্ছে না। আমার কিন্তু এখন বস্টন ও নিউ ইয়র্ক একটু ঘুরে দেখবার আগ্রহ। সত্যি বলতে কি, স্বামী বিবেকানন্দ বলছে, দেখুন, সত্যি বলতে কি, যতই আমি জনপ্রিয় হচ্ছি আমার বাগ্মিতার উৎকর্ষতা বাড়ছে, আমার বাগ্মিতা উৎকর্ষ হচ্ছে, আর ততই আমার অস্বস্তি বোধ হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে এইখানেই ফারাক স্বামী বিবেকানন্দের। আমরা যখন কোনো একটা কাজে আমাদের উৎকর্ষতা বাড়তে থাকে, আমরা তত অহংকারী হয়ে পড়ি। আমরা তত মনে করি আমাদের মতো এরকম কাজের লোক আর জগৎ সংসারে দুটো পাওয়া যায় না। অমলানন্দজি মহারাজ, যার কাছে আমি ছিলাম, তিনি কথা প্রসঙ্গে একটি শব্দ বারবার ব্যবহার করতেন এবং খুব মজা করে ব্যবহার করতেন। আমাদের যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় সাধু কর্মী হিসেবে, সেই চিঠিতে লেখা হয়, ব্রহ্মচারী অমুক বা স্বামী অমুক হ্যাজ বিন সেন্ট অ্যাজ দি মনাস্টিক ওয়ার্কার অফ ইউর অর্গানাইজেশন, অফ ইউর সেন্টার, ফর ইউর সেন্টার। উনি বলতেন এই মনাস্টিকটা ঠিক আছে, কিন্তু ওয়ার্কার ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা সবাই ঠাকুর মা স্বামীজির কর্মী। আমাদের যদি অহংকার কোনো কিছু থাকে, কোনো কিছু আমাদের অহংবোধ হয়, শুধু ওইটুকুতেই যে আমরা ঠাকুর মা স্বামীজির কর্মী। শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী আমাকে তার এইটুকু সেবা করার যোগ্য বলে মনে করেছেন, তাই আমি তার এই সেবা করতে পারছি। এইটি বারবার করে বলছেন। দেখুন, স্বামীজি বলছেন, তিনি অনুভব করছেন উৎকর্ষতা তো বাড়বেই। কোনো কাজ আপনি বারবার যখন করেন তখন আপনার ভেতরে শার্পনেস আসতে থাকে, ভুল কমতে থাকে, এবং যত ভুল কমে তত আপনার নিখুঁত হবে। আর বাগ্মিতা এমন একটি বিষয়, আপনি যত বলবেন তত আপনার চিন্তা ভাবনার পরিধি বাড়তে থাকবে, তত আপনি গভীর থেকে গভীর তত্ত্ব নিয়ে বলতে পারবেন। ঠিক একই রকম লেখার ক্ষেত্রেও তাই। কল্পনার জগৎ, চিন্তার জগৎ ছড়িয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না কেমনভাবে ছড়ায়, কিন্তু এটা ছড়ায়। কিন্তু স্বামীজির উদাহরণটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন, ততই আমার অস্বস্তি বাড়ছে, আর কিন্তু কাউকে ক্লাসে নিতে পারবো না। 15 মিনিট বাদে ক্লাসে এলে আর কোনো ক্লাসে আসার কোনো প্রয়োজন নেই। এই ততই আমাদের জনপ্রিয় হচ্ছে, ততই আমার অস্বস্তি বোধ হচ্ছে। এ যাবৎ যতগুলি বক্তৃতা দিয়েছি তার মধ্যে শেষেরটাই সবচেয়ে ভালো। সবসময় শেষ বলাটা ভালো লাগে, তার কারণ হচ্ছে আগের চেয়ে ওটা উন্নত, ফাইন, এবং যিনি বলছেন, যিনি এক্সপ্রেস করছেন, তার কাছে এটি আরও বেশি সহজ বলে বোধ হয়। তিনি বলছেন, এ যাবৎ যতগুলি বক্তৃতা দিয়েছি তার মধ্যে শেষেরটা সবচেয়ে ভালো। শুনে মিস্টার পামার তো আনন্দে আত্মহারা, আর শ্রোতারা এমন মন্ত্রমুগ্ধ হয়ে যান যে বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম যে এত দীর্ঘকাল বলেছি। স্বামী বিবেকানন্দের সমাধি, বক্তৃতা দিচ্ছেন, স্বামীজি বলছেন না, কে আমায় বলাচ্ছে আমি জানি না। স্বামীজির চিঠিতে একটি ভারী সুন্দর এই ভাবের একটি ধারাবাহিক ছবি আছে। স্বামীজি লিখছেন, যে আমার চিঠি পড়বে তার ভেতরে আমার সত্তা যাবে, তার ভেতরে আমার সত্তা ঢুকে যাবে। কারণ কে আমাকে দিয়ে এই চিঠি লেখাচ্ছে তা আমি জানি না। এটি স্বামীজির স্বীকারোক্তি। স্বামীজি তার গুরু ভাইদের যে চিঠি লিখেছেন সেইখানে খুঁজলে আপনারা পাবেন। স্বামীজি বলছেন, একটি অলৌকিক শক্তি তার ভেতরে কাজ করছে এবং সেই শক্তি তাকে পরিচালিত করছে এই কাজগুলি করার জন্য। এবং যত সময় যাচ্ছে, যত এগোচ্ছে, তত যেন ফাইনার আমরা দেখতে পাই। তিনি বলছেন যে বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম, এত দীর্ঘকাল পরে বলেছি, এত দীর্ঘকাল ধরে বলছি। বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরে কেন তিনি অনুভব করতে পারলেন? তার কারণ হচ্ছে শ্রোতারা এমন সহায়ক ছিলেন যে তার বলতে কোথাও কোনো অসুবিধা হয়নি। আমার শ্রোতাদের সঙ্গে অনেকখানি ফারাক আছে। আমি যখন অফলাইন ক্লাসে যাই তখন শ্রোতাদের 3টি ফর্ম দেখতে পাই। একটা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি, আমি সেটার জন্য নিজেকেই দায়ী করি, যে বক্তৃতা আকর্ষণীয় হয় না বলে
হোয়াটসঅ্যাপ মেসেজ করতে থাকেন। এইরকম লুকিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, চশমাতে তার রিফ্লেকশনটা পড়তে থাকে। এই এক ধরনের দেখি। 2 ধরনের দেখি যারা ঘুমিয়ে পড়েন, আর 3 ধরনের দেখি যারা নিজের মোবাইল ফোন বাজছে সেই মোবাইল ফোনের শব্দকে চিনতে পারেন না। এটা হচ্ছে কথা। এই 3 ধরনের শ্রোতাকে আমরা সবসময় দেখতে পাই। স্বামীজি এবার বলছেন কেমন করে তিনি বুঝতে পারলেন না যে এতক্ষণ ধরে বক্তৃতা হচ্ছিল। তিনি তার শ্রোতাদের কথা বলছেন শ্রোতার অমনোযোগ বা চাঞ্চল্য আমি জানতে বক্তার অগোচর থাকে না। যিনি বলছেন, যাদের সামনে বলছেন, চোখের এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারি যে তিনি কিচ্ছু শুনছেন না। এটা হচ্ছে কথা। এটা তিনি কিছুতেই শুনছেন না। এই যে আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখি, এমন নয় যে মাইক্রোফোন অফ করলেই আমরা ভালো বলতে পারবো, তা কিন্তু নয়। মাইক্রোফোন এই কারণেই অফ করে রাখি যাতে আপনারা কি করছেন সেটা যেন আমরা জানতে না পারি। কারণ আমরা দেখেছি যখন শুরু হয়েছিল ক্লাস, এই দিদিমণিদেরই ক্লাস, এই মল্লিকাদি যে ক্লাস আমাকে করতে বলেছিলেন, সেইখানে দেখেছি একজন দিদিমণি বসে, তাকে সব জায়গায় দেখি, ভক্ত সম্মেলন সব জায়গায় দেখি। আমার এই ক্লাসের 2য় দিন তিনি আসেননি, এটা একটা আমার সৌভাগ্য। তিনি কারোর সঙ্গে গল্প করছেন, ক্যামেরাটা অন রয়েছে, পাশের বাড়ির লোকের সঙ্গে গল্প করছেন, খুব সম্ভবত বক্তৃতাও শুনছেন, একই সঙ্গে মুড়ি খাচ্ছেন আর পাশের বাড়ির লোকের সঙ্গে গল্প করছেন। দর্শকের অমনোযোগ তখন বক্তাকে আর বলবার ইচ্ছা তৈরি করে না। অতএব দর্শকরা যতই মনে করুন তারা অন্য কিছু ভাবনা চিন্তা করে বক্তৃতা শুনছেন, যিনি বক্তা তিনি কিন্তু এই সকলের চোখ দেখতে দেখতে সেটিকে অনুধাবন করতে পারেন। পুথিকার লিখছেন যে যাক এসব বাজে জিনিস থেকে ভগবান আমাকে রক্ষা করুন, আমার আর এসব ভালো লাগে না। ঈশ্বর করেন তো বস্টন বা নিউ ইয়র্কে বিশ্রামের অভিপ্রায়। তোমরা সকলে আমার প্রীতি যেন চিরসুখী হও, এটি তোমাদের স্নেহের ভ্রাতা বিবেকানন্দ। মাই সিস্টার্স, আমার ভগিনী, কথার অর্থ যে তিনি শুধু সম্বোধন করছেন তা নয়, তিনি অন্তরে অন্তরে অনুভব করেন এই কন্যারা তার ভগিনী, তার আপনার জন, এইটি তারা অন্তরে অন্তরে অনুভব করে থাকেন। তাই বলছেন যে আমার আর বক্তৃতা দিতে ইচ্ছা করছে না, তার একটু বিশ্রামের প্রয়োজন এবং তিনি বস্টন ও নিউ ইয়র্ক দেখতে চান। 3য় চিঠিটি 81 নম্বর চিঠি। এটিও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। মেরি এবং হ্যারিয়েট হেল এদের দুজনকে লেখা। ডেট্রয়েট থেকে লেখা চিঠি, 15ই মার্চ 1894। দেখুন কি সুন্দর, তখন 12ই মার্চ তিনি চিঠি লিখেছেন, সেই চিঠি পৌঁছেছে, সেই চিঠির উত্তর এসেছে, স্বামীজি এখন তার উত্তর লিখছেন। স্নেহের খকিরা, বুড়ো পামারের সঙ্গে আমার বেশ জমেছে, বৃদ্ধ সজ্জন ও সদানন্দ। আমার বক্তৃতার জন্য মাত্র $127 পেয়েছি। সোমবার আবার ডেট্রয়েটে বক্তৃতা দেব। তোমাদের মা আমাকে বলেছেন লিনের এক মহিলাকে চিঠি দিতে। আমি তো তাকে কখনো দেখিনি। বিনা পরিচয় লেখা ভদ্রতা সঙ্গত হবে কি? মহিলাটির নামে বরণ ডাকে একটি ছোট্ট পরিচয়পত্র আমাকে পাঠিয়ে দাও। আর লিনই বা কোথায়? হ্যাঁ, আমার সম্বন্ধে সবচেয়ে মজার কথা লিখেছে এখানকার এক সংবাদপত্র। তারা লিখেছে ঝঞ্ঝা সদৃশ হিন্দুটি এখানে মিস্টার পামারের অতিথি। মিস্টার পামার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, ভারতবর্ষে যাচ্ছেন। তবে তার জেদ এবং 2টি বিষয়ে কিছু অদল বদল চাই। জগন্নাথ দেবের রথ টানবে, তার লগ হাউস ফার্মের পাটচেরেন জাতীয় অশ্ব, আর জার্সি গাভীগুলিকে হিন্দু গোদেবী সম্প্রদায়ভুক্ত করতে হবে। এই জাতীয় অশ্ব ও গাভী মিস্টার পামারের লগ হাউসে ফার্মে বহু আছে, এগুলি তাঁর খুব আদরের। এটি হচ্ছে কথা স্বামীজি সম্পর্কে। তখন থেকেই আমরা অনেক সময় খুব কষ্ট পাই নানা রকমের
অভিযোগ শুনতে শুনতে, এবং অভিযোগ শুনতে শুনতে আমাদের মনে হয় যে আমার সম্বন্ধে এরকম কথা বলল, আপনারাও এই কষ্ট পান। কিন্তু এই কষ্টটি আমাদের দীর্ঘস্থায়ী হয় না। তার কারণ যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে দেখব আমাদের চেয়েও বেশি কষ্ট পেয়েছেন স্বামী বিবেকানন্দ। প্রতি মুহূর্তে অপমানিত হয়েছেন, প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছেন। কত লোক স্বামী বিবেকানন্দ সম্পর্কে কত কিছু বলেন, এটিকে আমরা যদি দেখি তাহলে মনে হবে যে আমাদের সঙ্গে সম্বন্ধে যদি কেউ খারাপ কথা বলে থাকে তাহলে সেটা খুব একটা কষ্টের নয়। স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি তাঁর সঙ্গে এবং মিস্টার পামারের ভীষণ রকমের ভালোবাসা, ভীষণ রকমের পরিচয়। এইবার বোধহয় তিনি মিস্টার পামার ভারতে যাবেন, হিন্দু ধর্ম গ্রহণ করবেন। শুধু আরও কতগুলো জিনিসপত্র জুড়ে দেওয়ার কথা স্বামীজি বলছেন। এই যে মজা করা, আপনি আপনাকে নিয়ে মজা করছেন এবং আমরা অন্যকে নিয়ে মজা করি, কিন্তু মানুষ যখন নিজেকে নিয়ে মজা করে, এটা একটা আর্ট। নিজের সম্পর্কে কতখানি সন্দিহান হলে আমরা এই কাজটি করতে পারি। আমরা দেখেছি, এখানে প্রসঙ্গ নয় বলে উল্লেখ করছি না, এরকম বড় সাধুদের মধ্যে দেখেছি যে তারা নিজেদের নিয়ে কীরকম মজা করেন। প্রথম বক্তৃতা সম্পর্কে বন্দোবস্ত ঠিক হয়নি। হলের ভাড়াই লেগেছিল $150। হলডেনকে ছেড়ে দিয়েছি, অন্য একজন জুটেছে, দেখি এর ব্যবস্থা ভালো হয় কিনা। মিস্টার পামার আমাকে সারাদিন হাসান। আগামীকাল ফের এক নৈশভোজ হবে। এ পর্যন্ত সবই ভালো চলেছে। জানি না কেন এখানে আসা অবধি আমার মন ভারাক্রান্ত হয়ে আছে। ভারাক্রান্ত, আনইজি, ইংরেজিতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তার কারণ হচ্ছে, যখন আমরা কোনো কাজ করি সেটা আমাদের মনোপুত না হয়, তখন সেই সময় সেই কষ্টটা আমাদের কাছে তীব্র বেদনার আকার ধারণ করে। সেই কারণে বলছেন মন ভারাক্রান্ত হয়ে আছে। এরপরে তিনি বলছেন, বক্তৃতা প্রভৃতি বাজে কাজে একেবারে বিরক্ত হয়ে উঠেছি। শত বিচিত্র রকমের মনুষ্য নামধারী কতগুলো জীবের সহিত মিশে মিশে উত্তক্ত হয়ে পড়েছি। আমার বিশেষ পছন্দের বস্তুটি যে কি তা বলছি। আমি লিখতেও পারি না, বক্তৃতাও করতে পারি না, কিন্তু আমি গভীরভাবে চিন্তা করতে পারি এবং তার ফলে যখন উদ্দীপ্ত হই তখনই বক্তৃতায় অগ্নিবর্ষণ করতে পারি। কিন্তু তা অল্প, অতি অল্প সংখ্যক বাছাই করা লোকের মধ্যে হওয়া উচিত। তাদের যদি ইচ্ছা হয় তো আমার ভাবগুলিকে জগতে প্রচার করুক, আমি কিচ্ছু করব না। কাজেই এ একটা যুক্তিযুক্ত বিভাগ মাত্র। এই কি সুন্দর কথা স্বামীজি বলছেন। এই যে স্বামীজি আমাদের কাছে এই বাণীগুলো রেখে গেছেন, তার উদ্দেশ্য একটাই, আগামী দিনের মানুষ সেই বাণীগুলোকে নিয়ে চিন্তা করবে এবং সেই বাণীগুলোর ভেতরে অন্তর্নিহিত অর্থকে অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করবে। এইটি উদ্দেশ্য। এই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ তাঁর কথাগুলি লিখছেন। তিনি বলছেন, আমি লিখতেও পারি না, আমি বলতেও পারি না, কিন্তু কি করতে পারি? গভীরভাবে চিন্তা করতে পারি। যারা এক্সিকিউট করে তারা কিন্তু সবসময় যে খুব গভীর চিন্তা করতে পারে তা নয়। এই দুটো মত তখনই খুব ভালো কাজ করে যখন একদল জিনিসটি তৈরি করে আর একদল সেটাকে প্রকাশ করে। কোনো প্রতিষ্ঠান খুব ভালোভাবে কাজ করছে জানলে বুঝতে হবে সেই প্রতিষ্ঠানে দুটি দল আছে। এক দল হচ্ছে যারা আবিষ্কারক, যারা নতুন জিনিস আবিষ্কার করছেন, আর আরেক দল হচ্ছে প্রচারক। প্রচারক কখনো গভীরভাবে হতে পারে না। সে হয়তো প্রচার করতে করতে তার প্রচারের ধারাটা উন্নত হতে পারে, প্রচার যে করছে সেই ভাবটি উন্নত হতে পারে, কিন্তু সে কখনো প্রচার করতে পারে না। এরমভাবে তার পক্ষে প্রচার করা সম্ভব হবে না যদি পেছন থেকে একটি নতুন ধারা না আসে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি বক্তৃতা দিই তখনই যখন গভীরভাবে চিন্তা করি। সেই গভীরভাবে চিন্তা করতে করতে
যখন তার ভেতরে সেই চিন্তা রাশির অগ্নিময় চিন্তা রাশি অগ্নুৎপাতের মতো আমার বাইরে ফেটে পড়ে, তখনই সেটা বক্তৃতার আকারে ধারণ করে। নাহলে তিনি চান তাঁর চিন্তা ভাবনা এবং এই যে তাঁর এই যে অগ্নুৎপাত, এটি সবার জন্য নয়, সিলেক্টেড ফিউ যারা এগুলো ধারণ করার যোগ্য। আবার সেই সিলেক্টেড ফিউয়ের মধ্যে আবার সিলেক্টেড ফিউ কেউ থাকবে যারা এটাকে এক্সিকিউট করবে, জগতের কাছে ধীরে 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 প্রচার করবে। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ নয়, রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো, তার দ্বিতীয় দিনের মিটিংয়ে, খুব সম্ভবত 5 মে 1897, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের কার্যাবলীর কথা বলেছিলেন। সেখানে পুঁথিগত বিদ্যা, কারিগরি বিদ্যার প্রসার এবং প্রচার, এবং লোকে যাতে খেতে পায়, খাবার পায়, তার ব্যবস্থা করা, তার জন্য শিল্প উদ্যোগে চেষ্টা করা। এবং সবার শেষে বলেছিলেন রামকৃষ্ণ মিশনের কাজ, শ্রীরামকৃষ্ণের বাণী, জীবন ও বাণী, যেরকমভাবে জীবন ও বাণীর মধ্যে যেরকম পূর্বাপর্ব শাস্ত্র ব্যাখ্যাত হয়েছে সেটির প্রচার। শ্রীরামকৃষ্ণ জীবনের কথা বলেননি, বাণীর প্রচার করতে বলেননি। পূর্বাপূর্ব শাস্ত্র সেগুলি যেটির মধ্যে প্রচারিত হচ্ছে সেইটির প্রচারের কথা বারবার করে বলা হচ্ছে। তিনি বলছেন যে তা অতি অল্প সংখ্যক বাছাই করা লোকের মধ্যে হওয়া উচিত। তাদের যদি ইচ্ছা হয় তো আমার ভাবগুলি জগতে প্রচার করুক, আমি কিছু করব না। জগতে তারা প্রচার করুক, আমি কিচ্ছু করব না, আমার কোনো রকম কোনো কিছুর প্রয়োজন নেই। কাজের একটা যুক্তিযুক্ত বিভাগ মাত্র। একই ব্যক্তি চিন্তা করে, তারপর সেই চিন্তালব্ধ ভাব প্রচার করে কখনো সফল হতে পারিনি। এইরূপে প্রচারিত ভাবের মূল্য কিছু কম নয়। চিন্তা করবার, বিশেষ করে আধ্যাত্মিক চিন্তা করার জন্য পূর্ণ স্বাধীনতার প্রয়োজন আছে। স্বাধীনতার এই দাবি এবং মানুষ যন্ত্রবিশেষ নয়, এই তত্ত্বের প্রতিষ্ঠায় যেহেতু সব ধর্মচিন্তার সার কথা, অতএব বিধিবদ্ধ যান্ত্রিক ধারা অবলম্বন করে এই চিন্তা অগ্রসর হতে পারে না। যন্ত্রের স্তরে সব কিছুকে টেনে নামাবার এই প্রবৃত্তি আজ পাশ্চাত্যকে অপূর্ব সম্পদশালী করেছে সত্য, কিন্তু এই প্রবৃত্তি আবার তার সব রকমের ধর্মকে বিতাড়িত করেছে। যথাসামান্য যা কিছু আছে, যা কিছু অবশিষ্ট আছে, তাকেও পাশ্চাত্য পন্থা মতো কসরতে পর্যবেসিত করেছেন। এই চিন্তাধারা আর তার এক্সিকিউশন, এটার ভেতরে কোনো যান্ত্রিক ব্যাপার হবে না। এই আমি চিন্তা করলাম, চিন্তা করে মাথার মাঝখান থেকে সেই চিন্তাধারাটা রাখলাম, সঙ্গে সঙ্গে একটা যন্ত্র সেটাকে নিয়ে গেল, সেটাকে ফরমেশন করলো, তাই দিয়ে কোনো জিনিসপত্র করলো, আবার সেটাকে একদল নিয়ে গেল, তারা প্যাকেজিং করলো, একদল তার উপর লেভেলিং করলো, আরেক দল সেটি আসার আগেই বাজারে প্রচার করতে শুরু করলো। ওরকমভাবে কিছু হয় না, একটা সময় মুখ থুবড়ে পড়বে। আপনারা যারা মধ্যবয়সী তারা নিশ্চয়ই জানেন, একবার দুর্গাপুজোর সময় সারা কলকাতা জুড়ে একটি বিজ্ঞাপন প্রচলিত হচ্ছিল। হলুদ রঙের কাগজের ওপর লাল দিয়ে লেখা, গলানো সোনা 28 টাকা। সবাই খুব উদ্বিগ্ন, যেখানেই যাচ্ছি, যে কোনো মণ্ডপই যা আছে, সেই তখন তো শাল গাছের খুঁটি দিয়ে মণ্ডপ তৈরি হতো, সেই খুঁটির গায়ে লাগানো রয়েছে একটি করে বিজ্ঞাপন, এবং তখনই যে স্টাইলে বিজ্ঞাপনটা দেওয়া হতো সেটা এখনকার দিনে যে ভিনাইল, যে আরও ফর্ম সেই রকম, সেই কাগজের পেছনে স্টিকার আটা লাগানো আছে, খুলে সেটা পেস্ট করে দেওয়া আছে, গলানো সোনা 28 টাকা, গলানো সোনা 28 টাকা। তারপরে দুর্গাপুজো শেষ হতে দূরদর্শনে বিজ্ঞাপন আসতে থাকলো, গলানো সোনা 28 টাকা মানে হচ্ছে ধারা সর্ষের তেল। এই যে বিজ্ঞাপন চিন্তা করেছে একজন, প্রোডাক্টটা তৈরি করেছেন আরেকজন, তারপরে সেটাকে একসঙ্গে করে সেটার বিপণনের ব্যবস্থা করেছেন আরেকজন, আর বাজারজাত করছেন আরেকজন। এই যে সব কটা করছেন একটা মেকানিক্যাল প্রসেস। একটা সময় পরে দেখুন
ধারা যে সর্ষের তেল এত ঢাকঢোল পিটিয়ে এসেছিল আমাদের কাছে, তার কিন্তু কোনো অস্তিত্বই থাকলো না। এইটা স্বামী বিবেকানন্দ বারবার করে বলছেন। পাশ্চাত্য দেশের গুণ হচ্ছে এইটা, তারা আপনি যা চিন্তা করেছেন সেটাকে এক্সিকিউট করতে পারেন, কিন্তু ওই এক্সিকিউট করতে গিয়ে জীবনে একটা মনোটনি এসে গেছে, জীবনটা একটা মনোটনিতে পরিণত হয়েছে। কিছুতেই আমরা সেই মনুষ্য যে সেই কথাটি ভেবে উঠতে পারছি না। আমরা যেন একটা যন্ত্রে রূপান্তরিত হচ্ছি। বারবার একই রকম কাজ করতে করতে আমরা একটি যন্ত্রে রূপান্তরিত হচ্ছি। স্বামীজি বলছেন এটা কখনোই কিছু হয় না। স্বাধীন চিন্তা করলে তার উপর কোনো চাপ থাকা চলবে না। সে স্বাধীনভাবে চিন্তা করবে, স্বাধীনভাবে সে ভাববে, তাকে বেঁধে দেওয়া চলবে না। এই যে ভাবো, এর বাইরে তুমি আর কিছু ভাবতে পারবে না। কোনো গণ্ডির মধ্যে কাউকে কিছু ভেবে দিলে আর সেটা কখনোই কোনোভাবে এগোতে পারে না। আমি বাস্তবিকই ঝঞ্ঝা সদৃশ নই, বরং ঠিক তার বিপরীত। আমার যা কাম্য তা এখানে লভ্য নয়, এবং এই ঝঞ্ঝাবর্তময় আবহাওয়ায় আমি আর সহ্য করতে পারছি না। উন্নত লাভের পথে এই যে নিজে এইরূপ চেষ্টা করতে হবে, এবং অন্যান্য স্ত্রী পুরুষ যারা সচেষ্ট তাদের যথাশক্তি সাহায্য করতে হবে। বেনাবনে মুক্ত ছড়ানোর সময় স্বাস্থ্য ও শক্তির অপব্যয় করা আমার কর্ম নয়। মুষ্টিমেয় কয়েকটি মহামানব সৃষ্টি করাই আমার ব্রত। তাহলে দেখতে পাচ্ছেন, স্বামীজিকে যতই সাইক্লনিক মঙ্ক বা ঝঞ্ঝা সদৃশ সন্ন্যাসী বলা হোক না কেন, সেটা স্বামীজিকে খুব একটা প্রভাবিত করছে না। তিনি বলছেন আমার উদ্দেশ্য সেইটা নয়। আমার উদ্দেশ্য কি না, আমি এই আমার ভাবনা চিন্তাগুলোকে আগামী মানুষের কাছে উৎসর্গ করে যাব। স্ত্রী পুরুষ যারা সচেষ্ট তাদেরকেও, যারা এটা নিতে সচেষ্ট তাদেরকে সাহায্য করে যাব। মন প্রাণ উজাড় করে তাদের সাহায্য করে যাব। বেনাবনে মুক্ত ছড়ানো, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, জানেন তো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেনাবনে মুক্ত ছড়িয়েই থাকি। আমরা বলে যাই, আপনারাও শুনে যান। তারপরে দিনের শেষে দেখা যায় সারা দিনের মধ্যে যা যা বলা হয়েছে, যা যা কর্ম করা হয়েছে, কিচ্ছু মনের মধ্যে নেই। ইদানিং আপনারা দেখবেন যে আমি আমার ফেসবুকের পাতায় আমার স্কুলের মাস্টারমশাইদের, দিদিমণিদের কথা লিখছি। একজন ভদ্রমহিলা রোজ সন্দেহ প্রকাশ করেন যে আপনি কি করে এটা স্মৃতিতে আছে, এত ডিটেলে আছে। আমি এই প্রায় 7-8টা পর্ব এই কমেন্ট শুনতে আজকে তার উত্তর দিয়েছি। আমি তো সবার কথা বলিনি, সবার কথা আমাদের মনে থাকে না, কারুর কথা মনে থাকে, এবং যে কথা মনে থাকে, যে ছাপটা তারা আমাদের জীবনে ফেলে যান, সেটা একেবারে সারাটা জীবন চলতে থাকে। স্বামীজি এই ছাপ ফেলে দেওয়া মানুষের খোঁজ করছেন, যারা নিজেরা চেষ্টা করছেন। স্বামীজির কথা আছে 3টি জিনিস হলে একটি দেশ বা একটি জাতি বাড়ে। তার মধ্যে তৃতীয় যে গুণটির কথা বলছেন স্বামীজি বলছেন, বি গুড অ্যান্ড হেল্প আদার্স হু ওয়ান্ট টু বি গুড। নিজে ভালো হও এবং যারা ভালো হতে চেষ্টা করছে তাদেরকে সাহায্য করো। এটি হচ্ছে কথা। তিনি বারবার এই কথাটি আমাদেরকে বলে চলেছেন, তিনি বারবার এই শব্দটি আমাদের বলে চলেছেন। তিনি যারা তার কথা নিতে পারবে, তাই যাতে আরও ভালোভাবে সেটা নিতে পারে, তার জন্য তিনি সর্বতভাবে তাদের সাহায্য করতে চান। কিন্তু অযোগ্য প্রার্থী যারা, তাদের উদ্দেশ্যে তিনি একটিও শব্দ নষ্ট করতে চান না। এইমাত্র ফ্ল্যাগের এক পত্র পেলাম। বক্তৃতার ব্যাপারে তিনি আমাকে সাহায্য করতে অক্ষম। তিনি বলেন আগে বস্টনে যান। যাক, বক্তৃতা দেবার সাধ্য আমার নেই। এই যে আমাকে দিয়ে ব্যক্তি বা শ্রোতার বিশেষকে খুশি করার চেষ্টা, এটা আমার মোটেও ভালো লাগছে না। যাই হোক, এই দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তত 2-1 দিনের জন্য চিকাগোতে ফিরে যাব। ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন।
তোমাদের চিরকৃতজ্ঞ ভ্রাতা বিবেকানন্দ। এইটা কাউকে বোঝানো যায় না যে আমার বক্তৃতা শোনার জন্য, কাউকে খুশি করার জন্য বক্তৃতা দেওয়া নয়। বক্তৃতার একটাই উদ্দেশ্য তা হচ্ছে ভগবানের প্রীতি উৎপাদন করা। এইটি আমাদের বক্তৃতার একমাত্র উদ্দেশ্য হতে পারে, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নয়। যতদিন মনের ভেতরে ভগবানকে শোনাচ্ছি এই ভাব নিয়ে আমরা বলতে পারবো, ততদিন আমাদের বলাটা সুন্দর হবে, ততদিন আমাদের বলাটা ভালো হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।